বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা এই পর্বে একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। দেখো এই বোর্ড প্রশ্নে আসলে কি বলা হয়েছে, কোন কোন পয়েন্ট নিয়ে কথা বলা হয়েছে। তো বোর্ড প্রশ্নটি ফার্স্ট অফ অল আমরা যে এখান থেকে নিচ্ছি কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন আমরা সমাধান করব। কুমিল্লা বোর্ড 2019। তো এই হচ্ছে আমাদের কিউআর কোড এবং এই কিউআর কোডের সাথে আমরা এখন প্রশ্নগুলো দেখব। তো আমাদের প্রথম প্রশ্ন, আচ্ছা প্রশ্ন যাওয়ার আগে উদ্দীপক একটু পড়ে নেই। এ ও বি দুটি মৌল যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 20 এবং 9, অর্থাৎ এ মৌলের প্রোটন সংখ্যা 20 ও বি মৌলের প্রোটন সংখ্যা 9। এখন 20 প্রোটন মানে কে? ক্যালসিয়াম। 20 প্রোটন মানে হচ্ছে ক্যালসিয়াম এবং 9 প্রোটন মানে হচ্ছে ফ্লোরিন। তাহলে আমরা পরমাণু দুটো জেনে গেলাম। নেক্সট প্রশ্ন, অরবিট কাকে বলে? অরবিট কাকে বলে? সো পরমাণুর যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বলে। অর্থাৎ যে সকল কক্ষপথে পরমাণুরা ঘূর্ণায়মান থাকে সেই ঘূর্ণায়মান কক্ষপথগুলোকে আমরা অরবিট বা প্রধান শক্তি স্তর বলতে পারি। নাম্বার 1। নাম্বার 2, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা কেন ব্যাখ্যা করো। আচ্ছা, তা তেজস্ক্রিয়তা জিনিসটা কি দেখো তো। বলতেছে যে সকল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বিটা এবং গামা এই 3 রকমের রশ্মি নির্গত করে তাদেরকে কি বলা হয়? তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তাহলে তেজস্ক্রিয় পদার্থের একটি নির্গমনের এই প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের আকর্ষণ সাধারণ নিউক্লিয়াসের তুলনায় কম, তাই সহজেই ভেঙে যেতে পারে। মানে অন্যান্য পদার্থের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রনের মধ্যে একরকম আকর্ষণ বল কাজ করতে পারে। সো আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু কোনো একে অপরকে আকর্ষণ করে, কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের নিউক্লিয়াসে এই আকর্ষণ বলের মান খুবই কম, ফলে এরা কি হয়ে যায়? এরা একে অপর থেকে দূরে সরে যায়। আচ্ছা, এক্ষেত্রে নিউক্লিয়াসের পরিবর্তন হয়, নতুন নিউক্লিয়াসে পরিণত হয়। তাই বলা যেতে পারে যে তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে হয়। নিউক্লিয়াস ছাড়া এটা সম্পন্ন হতো না। ওকে, গেল এটা। 3 নাম্বার প্রশ্নটাকে একটু দেখে নেব যে 3 নম্বর প্রশ্নটা আসলে কি ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল যে এ মৌলের ইলেকট্রন বিন্যাস কেন 2n² সূত্র অনুসরণ করে না। এ মৌলটা কে ছিল তাহলে? এ মৌল ছিল হচ্ছে ক্যালসিয়াম। এখন ক্যালসিয়াম কিন্তু 2n² যে সূত্র সেই সূত্র সে ফলো করছে না। এখন সে কেন করছে না বা কি হলে করবে সেটা আসলে আমাদেরকে দেখতে হবে। তো আসলে ফার্স্টে আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্র যদি ফলো করতে হতো তাহলে তার তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আসতো? তার তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন আসতো। কিন্তু আমরা তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন না দিয়ে মাত্র 8টা ইলেকট্রন দিয়েই চতুর্থ কক্ষপথে চলে যাচ্ছি, n4-এ চলে যাচ্ছি। কিন্তু দেখো n3-তে তো 18 পূর্ণ হওয়ার পরে ইলেকট্রন n4-এ যাবে। n3 কমপ্লিট হওয়ার পরে আমরা n4-এ যাব, কিন্তু আমি n3-কে সম্পূর্ণ করছি না, সম্পূর্ণ না করে আমি চলে যাচ্ছি n4-এর কাছে। এখন এটা কেন? কারণ দেখো তোমার তৃতীয় কক্ষপথে যদি 18টি ইলেকট্রন রাখতে হয় তাহলে তোমাকে অবশ্যই 3s 3p 3d 3s 3p 3d এদের সব জায়গাতে তোমার কি করতে হবে? ইলেকট্রন দিতে হবে আর কি। তো আমরা 3s দিলাম, ঠিক আছে, 3s এ 2টি ইলেকট্রন দিলাম, 3p কে 6টি ইলেকট্রন দিলাম, কিন্তু 3d তো আমার এখানে আসছে না, আমার এখানে আসতেছে 4s। তাহলে আমি 3d এর পরিবর্তে 4s কে ইলেকট্রন দিচ্ছি, বিদায় এই সমস্যাটা তৈরি হচ্ছে। এখন এই সমস্যার সলিউশনটা কি? এই সমস্যার সলিউশন হচ্ছে, দেখো যে ফার্স্টে সলিউশন তো নাই, মূলত রিজনটা বের করতে হবে যে এই সমস্যার কারণটা কি। কারণ দেখো 4s এর n+l এর মান হিসাব করলাম। 4s এর n এর মান হচ্ছে 4 আর s এর জন্য l এর মানটা 0, এটা মনে রাখতে হবে। s এর জন্য l এর মানটা 0, সো যোগফল 4 + 0 = কত হচ্ছে? 4 হচ্ছে। এই 4 হচ্ছে n+l এর মান। আবার 3d এর জন্য n এর মান হচ্ছে 3 আর d এর জন্য l এর মানটা হচ্ছে 2, তো 3 + 2 = কত হচ্ছে? 5। তো n+l এর মান কত পাচ্ছি আমি? 5। তাহলে 3d এবং 4s এর n+l এর মান সমান নয়, বরং 3d এর মানটা বেশি 4s এর তুলনায়। তো আউফবাউ নীতি বলে যার n+l এর মান বেশি, সে আগে যার n+l এর মান বেশি সে পরে ইলেকট্রন পাবে, আর যার n+l এর মান কম সে আগে ইলেকট্রন পাবে। সো 3d এবং 4s এর মধ্যে তাহলে জিতে গেল কে? 4s, এর ভ্যালু 4। তাহলে ও অবশ্যই আগে সিরিয়ালে ইলেকট্রনটা আগে তার কাছে যাবে, এবং সিরিয়ালে ইলেকট্রন যদি 4s এর কাছে আগে যায় তাহলে তারা আমার 3 নম্বর কক্ষপথ তো আর পূর্ণ হচ্ছে না। তার মানে সে 3 নম্বর কক্ষপথে 2n² যে সূত্র ছিল যে 3 নম্বর কক্ষপথে 18টা পূর্ণ হবে, সেটা আর সে ফিল আপ করতে পারলো না।
তো ওভারঅল বলা যায় যে আমাদের এই যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথগুলো ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে আউফবাউ নীতি ফলো করা হয়। এই আউফবাউ নীতি অনুযায়ী যার n+l এর মান কম হবে সে আগে ইলেকট্রন পাবে। কিন্তু পটাশিয়াম এই ক্যালসিয়ামের জন্য এই n+l এর মান আসলে ফলো করতে গিয়ে আমরা আবার আরেকটা সূত্র ব্রেক করেছি, সেটা কি 2n² সূত্র। আমাদেরকে মূলত গতে এই কথাটাই বলা হয়েছে। আচ্ছা, যাচ্ছি ঘতে। এ ও বি দ্বারা গঠিত যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলে ও গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, আমরা এখন যাবো এটার ঘতে। বলছি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। তো ফার্স্টে দেখো, ফার্স্টে এ আর বি, এ হচ্ছে 20 আর বি হচ্ছে 9। তো 20 আর 9 মিলে কি হলো বলো তো? ক্যালসিয়াম ফ্লোরাইড। এই বি যৌগটাকে তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। আচ্ছা, তো ক্যালসিয়াম ফ্লোরাইড, এখন এই ক্যালসিয়াম ফ্লোরাইডের কাজ করতে হবে। কি পাচ্ছি আমরা? ক্যালসিয়াম 2+ আর ফ্লোরিন 2 ফ্লোরিন মাইনাস ক্যালসিয়াম 2+ আর 2 ফ্লোরিন মাইনাস। এখন ক্যালসিয়াম 2+ এটা হচ্ছে ক্যাটায়ন আর 2 ফ্লোরিন মাইনাস এটা হচ্ছে অ্যানায়ন। এটা হচ্ছে কি? অ্যানায়ন। মানে কি ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে আমরা ক্যাটায়ন তৈরি করতে পারলাম এবং অ্যানায়নও তৈরি করতে পারলাম। আচ্ছা, এবার কি করতে হবে বলো তো? আমাকে একটা ব্যাটারি নিতে হবে। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করে যদি দেখি, হ্যাঁ ক্লিয়ার। তো আমাকে এখন কি করতে হবে? আমাকে এখান থেকে একটা ব্যাটারি নিতে হবে। এই ব্যাটারির দুইটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে কি প্রান্ত? নেগেটিভ প্রান্ত। সো পজিটিভ প্রান্তকে আমরা এই অ্যানোড হিসেবে ব্যবহার করতে পারবো আর নেগেটিভ প্রান্তকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারবো। সো এই যে ক্যাটায়ন, এই ক্যাটায়ন কি দ্বারা? ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে আর অ্যানায়নরা অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে। সো ক্যাটায়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট, অ্যানায়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হলো। হওয়ার পরে কি হবে? এখানে অবশ্যই এদের উদ্দেশ্য কি? কেন এরা আকৃষ্ট হবে? কারণ এরা উভয় চার্জ মুক্ত হতে চায়। তাহলে দেখো, ফ্লোরিন মানে অ্যানায়ন যে ছিল, এই ফ্লোরিন একটি ইলেকট্রন ত্যাগ করে নর্মাল ফ্লোরিন পরমাণুতে পরিণত হলো। তো আমরা তো জানি যে ফ্লোরিনটা গ্যাসীয় আকারে থাকে। সো দুইটা ফ্লোরাইড আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগ করে ফ্লোরিন গ্যাস তৈরি করবে। তাহলে বলা যায় যে আমার অ্যানোড তড়িৎদ্বারে ফ্লোরিন গ্যাস তৈরি হবে ইলেকট্রন প্রদানের মাধ্যমে। এই জন্য জারণ বিজারণ মানে জারণ বিক্রিয়া বলা হচ্ছে। ক্যাথোডের বিজারণ বিক্রিয়া কি হচ্ছে? এই যে ক্যালসিয়াম আয়ন সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে, ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে আমাদের মূল প্রশ্ন ছিল এইটা যে আমাদের এ ও বি দ্বারা গঠিত যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। দেখো, কঠিন অবস্থায় মূলত কি? এই যে ক্লাস তারা তৈরি করবে, এই ক্লাসের মধ্যে কোনো ফাঁকা স্পেস থাকবে না, ঠিক আছে? ক্যালসিয়াম একটা, ফ্লোরিন একটা, ক্যালসিয়াম একটা, ফ্লোরিন একটা, এইভাবে তারা তৈরি করবে। কিন্তু তুমি যখন তাদেরকে তরল অবস্থায় পরিণত করবা তখন তারা এরকম ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করবে, ক্যাথোড অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে, এই দ্রবীভূত অবস্থায় তারা বিদ্যুৎ পরিবহন করবে। বাট কঠিন অবস্থায় সেই পরিমাণ স্পেস তাদের মধ্যে থাকবে না যেই পরিমাণ স্পেস দিয়ে তারা বিদ্যুৎটা পরিবহন করবে। তো আমাদের প্রশ্নে মূলত এই জিনিসটাই বোঝানো হচ্ছিল, যেটা আমি এখন তোমাদেরকে বুঝালাম। তো আমি আশা করতেছি তোমরা ঘয়ের যে অংশটুকু আছে এই অংশটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হবেও না আশা করছি। ওকে, তো আমরা কিন্তু এই প্রশ্নের ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল, এ ও বি দ্বারা গঠিত যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করলেও পরিবহন না করলেও গলিত অবস্থায় সে তড়িৎ পরিবহন করে বিশ্লেষণ করো। আমরা এই প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। ওকে, তো তাহলে আমাদের এই যে বোর্ডটি ছিল এই বোর্ডের সৃজনশীলটি আমরা সমাধান করলাম। তো আমি আশা করতেছি তোমরা এই সৃজনশীলটি বুঝতে পেরেছো। আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে যতগুলো পর্ব আছে সেগুলো কিন্তু সবকিছু খুব সুন্দর সাবলীলভাবে ব্যাখ্যা সহকারে তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টরা অনেক সময় টিচার এর অভাবে পড়াশোনা করতে পারে না। তাদের কাছে আসলে এই শিক্ষাটা বা এই কেমিস্ট্রির যেই জিনিসগুলো পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য, যার কারণে আসলে আমরা এই বইটা রচনা করেছি। সো আমি আশা করব আমার শিক্ষার্থীরা এই বইটি সংগ্রহ করবে, তারা এই বইটি পড়বে, কারণ তাদের এই বই পড়ার মাধ্যমে যদি তারা কেমিস্ট্রিতে ভালো করতে পারে তাহলেই আমাদের এই চেষ্টাটা বেশি সার্থকতা অর্জন করবে। তো তোমরা এই বইটি সংগ্রহ করবে সেই আশা রেখেই আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।